এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটা যখন মাটি স্পর্শ করল, লিখনের ভেতরটা কেমন যেন করে উঠল। 8 বছর, সত্যি 8টা বছর ফুরিয়ে গেছে। ফুসফুস ভরে এসে বাংলাদেশের বাতাসটা টেনে নিল। গন্ধটা চেনা, আবার কেমন অচেনাও লাগছে। ভিড়ে ঠাসা এয়ারপোর্ট টার্মিনালের দিকে হেঁটে যেতে যেতে তার মনটা ভারী হয়ে উঠল। প্রতিটি পদক্ষেপে যেন 8 বছরের পথ হেঁটে আসছে সে, একা, কঠিন আর যন্ত্রণার পথ। নিজের ভেতরেই নিজের কথাগুলো আওড়ালো লিখন, শব্দগুলো যেন আটকে থাকা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসতে চাইল। 8 বছর পর অবশেষে ফিরলাম এই সেই মাটি, যেখান থেকে এক বুক স্বপ্ন আর তার চেয়ে বেশি এক বুক যন্ত্রণা নিয়ে চলে গিয়েছিলাম। এই এয়ারপোর্ট, সেদিন এখান দিয়ে বের হয়েছিলাম এক পরাজিত সৈনিকের মতো। পেছনে ফেলে গিয়েছিলাম সব কিছু, ভালোবাসা, স্বপ্ন আর কিছু মুখ যারা শুধু হাসতেই জানত। আমার কষ্ট দেখে, আমার দারিদ্র দেখে, আমার স্বপ্ন দেখে। সরকারি কলেজের ছেলে, ও কি আর পারবে? ক্ষেত একটা, এর দ্বারা কিচ্ছু হবে না। লিখনের ছোঁয়াল শক্ত হয়ে উঠল। ভেতরে ভেতরে কথাগুলো তীরের মতো বিঁধছে। পারলাম তো, দেখিয়ে দিলাম তো। সাতক্ষীরা পলিটেকনিকের সে অবহেলিত ছেলেটা আজ মালয়েশিয়ার টপ মেরিন ইঞ্জিনিয়ার। নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে এই জায়গায় পৌঁছেছি। কারো করুণায় নয়, কারো ভালোবাসায় নয়, হ্যাঁ ভালোবাসা। সেই ভালোবাসাই তো ধাক্কাটা দিয়েছিল সবচেয়ে জোরে। সেই ধাক্কাটাই তো ছুঁড়ে ফেলে দিয়েছিল সাগরের গভীরে। ভেবেছিলাম ডুবে যাব, কিন্তু না, আমি বেশি উঠেছি, আরও শক্তিশালী হয়ে বেশি উঠেছি। সে একটু থামল, চোখ বুঝল ক্ষণিকের জন্য। ভিড়ের শব্দগুলো কানে আসছে, কিন্তু মনের ভেতরের কোলাহল যেন আরও বেশি। 8 বছর একটা জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট সময়। কত রাত ঘুমায়নি, কত বেলা না খেয়ে কাটিয়েছি। শুধু একটা জেদ ছিল, আমাকে পারতেই হবে। তাদের মুখের হাসিগুলো মুছে দিতে হবে, তাদের দেখে দিতে হবে যে সরকারি কলেজে পড়েও, গরিব হয়েও আকাশ ছোঁয়া যায়। মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা সত্যি করার জন্য কি না করেছি। জাহাজের ইঞ্জিন রুমের অসহ্য গরম, ঘন্টার পর ঘন্টা কাজ, বিদেশি সহকর্মীদের অবহেলা, সব কিছু সহ্য করেছি শুধু একটা ছবি বুকে নিয়ে। সে অপমানের ছবি, সেই যন্ত্রণার ছবি, আর একটা মুখ, হ্যাঁ সেই মুখটা, যার জন্য সেদিন পৃথিবীটা অন্ধকার হয়ে গেছিল আমার, যার চোখে আমি হয়তো ছিলাম স্রেফ একটা খেলার পুতুল। মনের ভেতরের কথাগুলো যেন শেষ হচ্ছে না। প্রতিটি স্মৃতি এক একটা ঢেউয়ের মতো এসে আছড়ে পড়ছে লিখনের তীরে। বড়লোকের অহংকার সেদিন বুঝেনি ওটার দ্বার কত বেশি। ভেবেছিলাম ভালোবাসা সব দূরত্ব মুছে দিতে পারে, সব দেয়াল ভেঙে ফেলতে পারে, কিন্তু না। কিছু দেওয়াল ইস্পাতের চেয়েও শক্ত হয়, কিছু ভুল বোঝাবুঝি কাছের চেয়েও দাঁড়ালো হয়। এক আঘাতেই টুকরো টুকরো করে দেয় সব কিছু। আমার পৃথিবীটা টুকরো টুকরো হয়ে গেছিল সেদিন, যখন নিজের চোখে দেখলাম। না থাক, সে কথা আর মনে করতে চাই না। সে এক দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আজ যখন এই মাটিতে পা রাখলাম, মনে হচ্ছে হিসাবটা বোধহয় এখনও মেটেনি। কিছু জিনিস এখনও বাকি রয়ে গেছে। কাদের দেখিয়ে দিতে চেয়েছিলাম? তাদের যারা অবহেলা করেছিল, নাকি তাকে যার জন্য সব ছেড়েছিলাম? লিখনের ঠোঁটের কোণে তিক্ত হাসি ফুটে উঠল। বোধহয় কাউকেই কিছু বোঝানোর নেই এখন। আমি যা চেয়েছি তা পেয়েছি, সফল হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, এইটুকু যথেষ্ট। পেছনের সব কিছু এখন অতীত, দোলামলিন অতীত। মনের ভেতরের এই প্রবল ঘূর্ণি থেকে যখন লিখন কিছুটা স্থির হলো, চোখ নিল চারপাশের পরিচিত অথচ অচেনা জগতের দিকে, ঠিক তখনই তার চোখ দুটো স্থির হয়ে গেল। সামনে বিদায় লাউঞ্জের দিকে ভিড়ের মধ্যে একটা পরিচিত মুখ। অসম্ভব, তার হৃদস্পন্দন যেন থেমে গেল কয়েক মুহূর্তের জন্য। কেয়া? হ্যাঁ, কেয়াই তো। একটুও বদলায়নি। 8 বছরও তো তার সেই রূপ, সেই চেহারা, শুধু পোশাকে কিছুটা পরিবর্তন এসেছে। কিন্তু তার পাশে কে? কেয়াকে ঘিরে রেখেছে এক ছোট শিশু, বছর 3 হবে হয়তো। শিশুটি কেয়ার আঁচল ধরে দাঁড়িয়ে আছে। কেয়া কারোর সাথে কথা বলছে, মুখে তার চিরচেনা হাসিটা লেগে আছে। লিখনের সমস্ত শরীর যেন হিম হয়ে গেল। মনে হলো তার ভেতরের সব কিছু এক মুহূর্তে চুপসে গেছে।
বুকের ভেতরের যন্ত্রণাটা হঠাৎ তীব্র আকার ধারণ করলো। পুরনো সেই ক্ষতটা দগদগে হয়ে উঠল আবার। 8 বছর ধরে যে কষ্টটাকে সে সযত্নে মনের গভীরে চাপা দিয়ে রেখেছিল, সাফল্যের প্রলেপ দিয়ে মুড়ে রেখেছিল, সেটা এক নিমেষে জীবন্ত হয়ে উঠল। কেয়া আর তার সাথে এই বাচ্চাটা? মনের ভেতর কথাগুলো যেন পাথরের মতো ভারী হয়ে গেঁথে গেল। তার মানে সেদিন যা দেখেছিলাম সেটাই সত্যি ছিল? ওই ছেলে আর কেয়া, তাদের সম্পর্কটা সত্যি এতদূর গড়িয়েছিল? এই বাচ্চাটা তাদেরই সন্তান? লিখনের সমস্ত সাফল্য, তার সমস্ত অর্জন হঠাৎ করে অর্থহীন মনে হলো। 8 বছরের কঠিন সংগ্রাম, রাতের পর রাত জেগে পড়াশোনা, অচেনা পরিবেশে একা থাকা, সব কিছুর উদ্দেশ্য কী ছিল? কাকে সে বোঝাতে চেয়েছিল? কি আর সুখী মুখের দিকে তাকিয়ে তার মনে হলো হয়তো সে জীবনের দৌড়ে ঠিকই হেরে গেছে। তার কষ্ট, তার বিচ্ছেদ কে আর জীবনকে আটকাতে পারেনি। সে ঠিকই নিজের জগৎ গুছিয়ে নিয়েছে। লিখনের ঠোঁটের কোণে ফুটে উঠল সেই বিখ্যাত তাচ্ছিল্যের হাসিটা। এবার আর তিক্ত নয়, বড় বেশি ফাঁকা, বড় বেশি অর্থহীন, যেন নিজেকেই নিজে বিদ্রূপ করছে সে। 8 বছর, আর এই 8 বছর শেষে এই দৃশ্য সত্যি জীবন বড় নির্মম পরিহাস করে। কেয়া তখনও কথা বলে চলেছে, তার চোখে মুখে কোনো পরিবর্তন নেই। লিখনকে এসে দেখতেই পায়নি। ভিড়ের মাঝে লিখন যেন কেবলই একটা ছায়া। লিখন দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলল, এখানে আর এক মুহূর্তও দাঁড়ানো সম্ভব নয়। সে কেয়ার সামনে যেতে পারবে না। কি বলবে? কি করার আছে তার? তার আসার উদ্দেশ্য কি ছিল? কেয়াকে দেখানো যে সে হেরে যায়নি? এখন এই দৃশ্য দেখার পর এই সাফল্যের কি কোনো মূল্য আছে? সে চোখ সরিয়ে নিল, পায়ের গতি দ্রুত করল। ইমিগ্রেশনের ভিড় ঠেলে লাগেজ নিয়ে সে দ্রুত বাইরে বেরিয়ে এলো। ট্যাক্সি স্ট্যান্ডে এসে একটা গাড়িতে উঠল। ড্রাইভার গন্তব্য জিজ্ঞেস করতে সে তার বাসার ঠিকানা বলল। তারপর হেলান দিয়ে বসলো সিটে। গাড়ি চলতে শুরু করলো। ঢাকার ব্যস্ত রাস্তা, ফ্লাইওভার, পুরনো বাড়ি, নতুন ইমারত, সব যেন চোখের সামনে দিয়ে দ্রুত সরে যাচ্ছে। বাইরের প্রকৃতির দিকে লিখন তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে, কিন্তু তার মনটা পড়ে রইল 8 বছর আগের সেই দিনগুলোতে। সাতক্ষীরা পলিটেকনিকের সেই সবুজ মাঠ, ক্লাসরুম, ক্যান্টিন, আর একটা মুখ, কেয়ার মুখ। সে অবহেলা দিয়ে শুরু হওয়া সম্পর্ক, সে ভুল বুঝাবুঝি, আর সে আকস্মিক বিদায়। গাড়ি চলছে আপন গতিতে, আর লিখনের মন ডুব দিয়েছে 8 বছর আগের স্মৃতিসাগরে। কে কেয়া আর কে এই লিখন? তাদের মধ্যে এমন কি হয়েছিল? লিখন কেন এত চিন্তা আর নিজেকে এভাবে বদলালো? তাদের দুজনের গল্পটা পুরোপুরি জানতে হলে আমাদের কিন্তু ফিরে যেতে হবে 8 বছর আগে। তাহলে আপনারাও চলুন আমার সাথে, জেনে আসি তাদের ভালোবাসার গল্পটা। সময়টা 8 বছর আগের। সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যান্টিনের সামনে তখন তুমুল ভিড়। দুপুরের খাবারের বিরতি চলছে। লিখন একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল, পকেট থেকে বের করা অল্প কিছু শুকনো খাবার খাচ্ছিল। তার পরনে গ্রামের অতি সাধারণ পোশাক, যেটা শহরের এই পরিবেশে একেবারে বেমানান। চোখে মুখে লেগে আছে দীর্ঘ পথের ক্লান্তি আর নতুন পরিবেশে আসার অনিশ্চয়তা, কিন্তু সেই ক্লান্তির আড়ালেও জ্বলজ্বল করছে এক বুক স্বপ্ন। আমার মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, বিশাল সমুদ্রে জাহাজ চালানোর স্বপ্ন, একদিন এটা আমি বাস্তবে পরিণত করবই। হঠাৎই কোত্থেকে যেন একদল ছেলে মেয়ে হইচই করতে করতে ক্যান্টিনের দিকে এগিয়ে এলো। তাদের পোশাক পরিচ্ছদ ঝলমলে, চলন বলনে অভিজাত্যের ছাপ স্পষ্ট। আর তাদের পুরো দলটার মধ্যমণি হয়ে আছে একটা মেয়ে, কেয়া। অত্যন্ত সুন্দরী, কিন্তু তার চোখে মুখে অহংকার আর তাচ্ছিল্যের এক দুর্ভেদ্য প্রাচীর। কেয়া ও তার দল ক্যান্টিনের সামনে এসে দাঁড়াতে লিখন একটু সরে দাঁড়ানোর চেষ্টা করলো। সে ঝামেলা এড়িয়ে চলতে চায় সবসময়, কিন্তু কেয়ার চোখ যেন তাকে খুঁজে নিল। কেয়া এক ঝলক দেখেই মুখটা বিকৃত করলো। তার পাশে দাঁড়ানো এক বান্ধবী ফিসফিস করে কিছু বলল, শুনে কেয়া আর তার বন্ধুরা হো হো করে হেসে উঠল। সে হাসি যেন লিখনের কানের পর্দায় বিঁধল। লিখন মাথা নিচু করে নিজের খাবারের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কেয়া এগিয়ে এলো তার দিকে। তার চোখে মুখে সে তীব্র তাচ্ছিল্য। কেয়া গলার স্বর বেশ উঁচিয়েই বলল, যেন ক্যান্টিনে সবাই শুনতে পায়, আরে আরে, দেখো তো কে দাঁড়িয়ে এখানে। এই নতুন আমদানি নাকি? একেবারে খাঁটি মফস্বলের মাল। লিখনের মুখটা লাল হয়ে গেল অপমানে। সে চুপ করে রইল। কি বলবে সে? প্রতিবাদ করবে? এখানে সবাই ওদের চেনে, ওদের টাকা আছে, প্রভাব আছে। সে একা, নতুন। কেয়ার বান্ধবী একজন ফিকফিক করে হেসে বলল, আরে কেয়া, ওর পোশাকটা দেখেছিস? যেন গত শতাব্দীর ফ্যাশন। কেয়া হাসতে হাসতে বলল, শুধু পোশাক কেন রে,
দেখ না, চেহারাটাও কেমন লাজুক লাজুক, যেন জীবনে প্রথমবার শহর দেখছে। এই না হলে সরকারি কলেজের নমুনা। লিখন ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছে। তার ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। তার স্বপ্নের কথা মনে পড়ল। সেখানে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে। এই সামান্য অপমান তাকে আটকাতে পারবে না। কিন্তু কেয়া থামল না। সে লিখনের সামনে এসে দাঁড়ালো। তার হাতে থাকা দামি পার্সটা দোলাতে দোলাতে বলল, আই যে মিস্টার, কি খান এগুলো? ছি ছি ছি, এটা কি খাবার জায়গা নাকি? এই ক্যান্টিনে আমরা আসি ভালো কিছু খেতে, আর আপনারা কোথা থেকে এসে এই নোংরামি করেন? লিখনের সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছিল। নিজের খাবার নিয়ে এমন কথা! তার গরিব বাবা মায়ের কষ্টের টাকায় কেনা খাবারকে নোংরা বলছে। লিখনের ভেতরের সত্তাটা যেন জেগে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলল। কেয়ার চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, এটা খাবারই ম্যাম, আমার জন্য এটা অনেক দামি। কেয়ার মুখ থেকে হাসি মুছে গেল। এই ছেলেটা তার মুখের উপর জবাব দিচ্ছে। সাধারণত এমনটা হয় না। তার কথায় সবাই তোতলাতে শুরু করে অথবা ভয় চুপসে যায়। কেয়া চোখ ছোট করে বলল, ও দেখি তো কে কথা বলে। আপনার মতো ছেলে আবার কথাও বলতে পারে নাকি? আমি ভেবেছিলাম শুধু মাথা নিচু করেই থাকতে জানেন। কি বলেন আপনার জন্য দামি? হ্যাঁ, আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা হয়তো দামি, কিন্তু আমাদের চোখে এটা রাস্তার খাবার। রাস্তার খাবার? লিখনের মনে হলো কেউ যেন তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। তার মা কত যত্ন করে এই খাবারগুলো বানিয়ে দিয়েছে, আর সেটাকে কিনা বলছে রাস্তার খাবার। লিখন একটু শান্ত অথচ দৃঢ় গলায় বলল, কারো খাবারকে এভাবে অপমান করা ঠিক না। কিয়া এবার শব্দ করে হেসে উঠল, যেন লিখনের কথা শুনে সে চরম মজা পেয়েছে। তার সাথে তার বন্ধুরাও হাসতে শুরু করলো। হো মাই গড, শুনলি তোরা? নীতি কথা শেখাচ্ছে আমাদের। একটা সরকারি কলেজের গেও ছেলে আমাদের নীতি শেখাচ্ছে। কিয়া হাসতে হাসতে বলল, তারপর আবার লিখনের দিকে তাকিয়ে বলল, আপনার নীতি আপনার কাছে রাখুন মিস্টার, আর এসব খাবার নিয়ে এখানে ওখানে দাঁড়িয়ে থাকবেন না, পুরো পরিবেশটা নষ্ট করছেন। কিয়ার কথাই এবার লিখনের মাথাটা গরম হয়ে গেল। পরিবেশ নষ্ট করছে সে? এরা নিজেদেরকে কিভাবে? শুধু টাকা থাকলে মানুষকে যা খুশি তাই বলা যায়। লিখন এবার একটু জোর দিয়ে বলল, আমি কারো কোনো ক্ষতি করছি না, এখানে দাঁড়িয়ে খাচ্ছি। কেয়ার মুখটা মুহূর্তে কঠিন হয়ে গেল। তার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। সে এমন অবাধ্যতা আশা করেনি। কেয়া তার পার্সটা এক হাতে ধরে অন্য হাতটা হঠাৎ করেই তুলল। লিখন কিছু বোঝার আগে ঠাস ঠাস দুটো থাপ্পড়ের শব্দে ক্যান্টিনের সামনের পরিবেশটা হঠাৎই থমকে গেল। শব্দটা খুব তীব্র ছিল না হয়তো, কিন্তু লিখনের কানের ভেতর যেন বোমার মতো ফাটল। তার গাল দুটো মুহূর্তে জ্বলে উঠল। লিখন হতভম্ব হয়ে গেল। তাকে কেউ থাপ্পড় মেরেছে, তাও একটা মেয়ে। সে বিশ্বাস করতে পারছিল না কি ঘটেছে। তার চোখ দুটো স্থির হয়ে গেল কিয়ার মুখের উপর। কিয়া তখন রাগে ফুঁসছে। কি সাহস তোর আমার মুখের উপর কথা বলিস? নিজেকে কি ভাবছিস তুই? 40 টাকার মাস্টার মাইন্ড নাকি? লিখনের কানে কিয়ার কথাগুলো ঢুকছে না ঠিকমতো। তার গাল দুটো চিনচিন করছে। মনে হচ্ছে পুরো দুনিয়াটা তার চারপাশে ঘুরছে। অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য সে সহ্য করতে পারত, কিন্তু গায়ে হাত তোলা, এই অপমান যেন আগের সব অপমানের চেয়ে অনেক গুণ বেশি। সে কেবল ফ্যালফ্যাল করে কিয়ার দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন কোনো ভাষা নেই, শুধু তীব্র বিস্ময় আর জমাট বাঁধা কষ্ট। কেয়া তার বন্ধুর দিকে তাকিয়ে একটা ভাবলেশীন মুখ করল, যেন এমন কিছুই ঘটেনি। চল রে, এসব সস্তা জিনিসের দিকে তাকিয়ে লাভ নেই। বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার দলবল দিয়ে ক্যান্টিনের ভেতরে প্রবেশ করলো। তাদের হাসির শব্দ আবার কানে ভেসে আসছে লিখনের। লিখন তখনও সেখানে দাঁড়িয়ে আছে। গাল দুটো ধরেছে সে, গরম লাগছে। তার ভেতরের কান্নাটা গলা পর্যন্ত এসে আটকে গেছে। সে চিৎকার করে কাঁদতে চাইছে, চিৎকার করে বলতে চাইছে, আমি কি মানুষ নই? আমার কি সম্মান নেই? কিন্তু সে পারেনি। কেবল নীরবে দাঁড়িয়েছিল। চারপাশে দু একজন হয়তো ঘটনাটা দেখেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। কেন আসবে? এ তো রোজকার চিত্র। এখানে গরিব ছাত্রদের সাথে এমন ব্যবহার নতুন কিছু নয়। লিখনের চোখে তখন পানি চিকচিক করছে। সে দ্রুত হাতে চোখ মুছে নিল। তার ভেতরের নরম অংশটা যেনই মাত্র ভেঙে গুড়িয়ে গেল। কিন্তু ঠিক তারপরেই কিছু একটা জেদ তার ভেতরে জন্ম নিল, এক তীব্র জ্বলন্ত জেদ। সে আর সেখানে দাঁড়ালো না। হাতে ধরে থাকা শুকনো খাবারটা মুষ্টিবদ্ধ করে ধরল, তারপর দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। তার গাল দুটো জ্বলছে ঠিকই,
কিন্তু মনের ভেতর তার চেয়েও বেশি জ্বলছে অপমানের আগুন। কলেজ ক্যাম্পাসটা তার কাছে হঠাৎ করেই অচেনা আর ভয়ঙ্কর মনে হতে শুরু করলো। বিশাল বিশাল বিল্ডিংগুলো যেন তাকে গিলে খেতে আসছে, সবুজ মাঠটা যেন ব্যঙ্গ করছে তার অসহায়ত্ব দেখে। এখানে প্রতিটি বাতাস যেন তাকে মনে করিয়ে দিচ্ছে তার দারিদ্র্য, তার পশ্চাৎপদতা। সে হাঁটছে আর নিজের ভেতরের কথাগুলো শুনছে, শব্দ নয়, যেন প্রতিধ্বনি, অপমানের, কষ্টের আর একটা ছাপা প্রতিজ্ঞা। দুটো থাপ্পড়? জীবনের প্রথমবার কেউ আমাকে মারলো। কে? খেয়া, যে মেয়েটাকে দূর থেকে দেখে ভালো লেগেছিল প্রথম দিন, সেই মেয়েটা আমাকে সবার সামনে থাপ্পড় মারলো। কারণ আমি গরিব, কারণ আমার পোশাক ভালো না, কারণ আমি সরকারি কলেজে পড়ি। তার পা দুটো দ্রুত চলছে, গন্তব্যহীন পথ চলা। ওদের চোখে আমি এতই নিচু, এতই অস্পৃশ্য। আমার স্বপ্নটা কি এতটা হাস্যকর? মেরিন ইঞ্জিনিয়ার হওয়াটা কি আমার মতো ছেলের জন্য একটা অলীক কল্পনা? ওরা চায় না আমি এখানে থাকি, ওরা চায় আমি ভয় পেয়ে পালিয়ে যাই, ঠিক যেমনটা আমার মতো অনেকেই যায়। লিখন একটা বেঞ্চিতে গিয়ে বসলো, মাথাটা 2 হাতে চেপে ধরলো। তার স্বপ্নটা খুব বড়, কিন্তু বাস্তবটা বড্ড রুক্ষ। বাবা মা কত কষ্ট করে তাকে কলেজে ভর্তি করিয়েছে, তাদের চোখে মুখে কত আশা। সে আশা কি সে পূরণ করতে পারবে? এই পরিবেশের সাথে সে কি মানিয়ে নিতে পারবে? খেয়া নামের সাথে চেহারাটা মেলে না তো। খেয়া নামটা নরম হয়, কিন্তু এই মেয়েটা পাথরের মতো শক্ত আর অহংকারে অন্ধ। ওর থাপ্পড়টা শুধু গালে লাগেনি, ওটা আমার স্বপ্নকেও মারতে চেয়েছে, আমার আত্মবিশ্বাসকেও ভেঙে দিতে চেয়েছে। তার মনে পড়ল বাড়িতে বাবা মায়ের কথা, তার ছোট বোনের কথা। তাদের মুখের হাসি দেখার জন্যই সে এত কষ্ট করে পড়তে এসেছে, তাদের জন্য সে অনেক বড় হতে চায়, মেরিন ইঞ্জিনিয়ার হয়ে সংসারের হাল ধরতে চায়। হার মানলে চলবে না, ওরা এটাই চায় আমি হেরে যাই, কিন্তু আমি হারবো না। এই থাপ্পড়ের জবাব আমাকে দিতে হবে, তবে হাত দিয়ে নয়, মুখ দিয়েও নয়। জবাব দিব আমার সাফল্য দিয়ে। এত বড় সাফল্য অর্জন করবো যে একদিন ওদের সব হাসি চুপ হয়ে যাবে, কি আর অহংকার ভেঙে ঘুরিয়ে দেব। লিখনের ভেতরে এক নতুন শক্তি জেগে উঠল। সে থাপ্পড়ের জ্বালা তার ভেতরের আগুনকে আরও বাড়িয়ে দিল। এই কলেজে তার স্বপ্নের পথ ঠিকই, কিন্তু এই পথটা কাটাই ভরা। প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে সাবধানে, প্রতিটি মুহূর্ত লড়াই করতে হবে অবহেলার বিরুদ্ধে, অপমানের বিরুদ্ধে। পরের দিনগুলোতে লিখনের এই নতুন বাস্তবতার সাথে পরিচয় হতে থাকলো। কলেজে কেউ তার সাথে মিশতে চাইতো না। টিফিনের সময় একা ক্যান্টিনের এক কোণে বসে থাকে সে। ক্লাসের গ্রুপ স্টাডি বা অন্য কোনো কার্যক্রমে তাকে ডাকা হয় না। শিক্ষকরাও যেন তাকে সেভাবে গুরুত্ব দেন না, হয়তো তার সাধারণ পোশাকে বা লাজুক চেহারায়। একদিন ক্লাসের স্যার একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছিলেন। কয়েকজন ছাত্রছাত্রী প্রশ্ন করছিল। লিখনও একটা প্রশ্ন বুঝতে পারছিল না, সাহস করে হাত তুলল। স্যার লিখনের দিকে তাকিয়ে একটু ভ্রু কুঁচকালেন। হ্যাঁ, বলো কি জানতে চাও? লিখন একটু ইতস্তত করে প্রশ্নটা করলো। তার আঞ্চলিক টানটা হয়তো একটু বেশিই ছিল। প্রশ্ন শেষ হওয়ার আগেই কয়েকজন ছাত্র হেসে উঠল, এমনকি স্যারকেও একটু বিরক্ত মনে হলো। স্যার বললেন, এসব বেসিক জিনিসও বোঝো না? মনোযোগ দিয়ে শোনো না ক্লাসে? পরের বার প্রশ্ন করার আগে ভালো করে চিন্তা করবে। লিখন মাথা নিচু করে বসলো। আবার অপমান। ক্লাসের ভেতরেও কেয়ার সামনের বেঞ্চিতে বসেছিল, সে মুখ টিপে হাসছিল। লিখনের মনে হলো কেয়ার হাসিটা সবচেয়ে তীক্ষ্ণ। লিখন মনে মনে বলল, ওরা আমাকে কিছু শিখতে দেবে না, আমাকে এগিয়ে যেতে দেবে না, কিন্তু আমি ছাড়বো না। ক্লাসে যা বুঝবো না, হোস্টেলে এসে রাত জেগে তা বোঝার চেষ্টা করব, একটা লাইনও বাদ দেব না। হোস্টেল জীবনটাও সহজ ছিল না। বেশিরভাগ রুমমেট শহরের বা জেলার ভালো পরিবার থেকে আসা। তারাও লিখনের সাথে দূরত্ব বজায় রেখে চলতো। একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, এসবের কিছুই তার জন্য ছিল না। সে বেশিরভাগ সময় একা একা পড়াশোনা করত, লাইব্রেরিতে দীর্ঘক্ষণ কাটাতো। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের বইগুলো ছিল তার একমাত্র বন্ধু। সে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে সে কল্পনার সমুদ্রে ভেসে বেড়াতো। বিশাল বিশাল জাহাজ, গভীর নীল জলরাশি তার স্বপ্নের জগৎ। একদিন লাইব্রেরিতে বসে সে মনোযোগ দিয়ে বই পড়ছিল। কিয়া তার কয়েকজন বান্ধবীকে নিয়ে লাইব্রেরিতে ঢুকলো। তারা জোরে জোরে কথা বলছিল, হাসছিল। লাইব্রেরির নিস্তব্ধতা ভেঙে যাচ্ছিল তাদের কোলাহলে। লাইব্রেরিয়ান এসে তাদের আস্তে কথা বলতে বললেও তারা খুব একটা পাত্তা দিল না। লিখন বিরক্ত হচ্ছিল, কিন্তু কিছু বলার সাহস তার ছিল না। সে শুধু চাইছিল ওরা দ্রুত চলে যাক। কেয়া হঠাৎ লিখনের পাশে এসে দাঁড়ালো। লিখন চমকে উঠল। কেয়া বাঁকা হেসে বলল, কি গো মিস্টার,
এখানে বসে বসে পণ্ডিত হচ্ছেন বুঝি? লাইব্রেরির সব বই গিলে ফেলবেন নাকি? কিন্তু জানেনই তো, শুধু বইয়ের বিদ্যা দিয়ে বড় হওয়া যায় না। লিখন বই থেকে চোখ না তুলে শান্তভাবে বলল, আমি পড়াশোনা করছি। পড়াশোনা তো সবাই করে, কিন্তু আপনার মতো ব্যাকডেটের মানুষের পড়াশোনাটা কেন জানি শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বাহিরের জগৎটা তো হার চেনেন না। জাহাজ শুধু বইয়ে দেখলে হয় না, বাস্তবেও দেখতে হয়, এটার স্মেল নিতে হয়। হ্যাঁ, আপনার মতো লোক কি আর এসব বুঝবে? লিখন এবার বইটা বন্ধ করে রাখলো। তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। লিখন সরাসরি জিজ্ঞেস করলো, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনার এত সমস্যা কিসের? আমি কোথা থেকে এসেছি, আমার কি আছে না আছে, সেটা দিয়ে আপনি আমাকে বিচার করছেন কেন? কেয়া যেন অবাক হলো লিখনের এমন সরাসরি প্রশ্নে। তার অহংকারী চোখে কিছুক্ষণ বিস্ময় আটকে রইল, তারপর সেটা বদলে গেল তীব্র রাগে। দেখুন মিস্টার, কাকে কি বলছেন তার খেয়াল রাখবেন। আমার স্ট্যান্ডার্ডের সাথে আপনার স্ট্যান্ডার্ড আকাশ পাতাল তফাৎ। আর আমি যা বলছি সেটা বাস্তব। আপনার মতো ছেলেরা শুধু স্বপ্ন দেখতে পারে, সেটা পূরণ করার রাস্তাটা আপনাদের জানা থাকে না। রাস্তা সবার জন্য খোলা থাকে ম্যাম। কেউ শর্টকাটে যায়, কেউ কষ্ট করে যায়। আমি কষ্ট করার জন্য প্রস্তুত হয়ে এসেছি। কেয়া শব্দ করে হেসে উঠল আবার। কষ্ট? বেশ, দেখি আপনার কষ্ট আমাকে কত দূর নিয়ে যায়। তবে আমার মনে হয় আপনার গন্তব্য বড় জোর কোনো লঞ্চ ঘাটের টিকিট কাউন্টার পর্যন্ত। লঞ্চঘাটের টিকিট কাউন্টার? লিখনের মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নকে এভাবে বিদ্রূপ করছে? লিখন উঠে দাঁড়ালো। কেয়ার চোখে চোখ রেখে বলল, আপনার গন্তব্য হয়তো অনেক বিলাসবহুল হবে ম্যাম, কিন্তু আমার গন্তব্য আমার স্বপ্নের চেয়েও বড় হবে। আর সেদিন আপনি দেখতে পারবেন সরকারি কলেজের একটা খ্যাত ছেলে কি করতে পারে। এটা বলে লিখন কেয়ার পাশ কাটিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। পেছনে কেয়া আর তার বন্ধুদের হতবাক মুখগুলো পড়ে রইল। লিখনের ভেতরে তখন অপমানের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তার সাথে জ্বলছে প্রতিজ্ঞার এক নতুন শিখা। কেয়া তার স্বপ্নকে বিদ্রূপ করেছে, এটাই ছিল শেষ সীমারেখা। বাইরে এসে একটা গাছের নিচে দাঁড়ালো লিখন। বুক ভরে শ্বাস নিল। তার গাল দুটো তখনও চিনচিন করছে সে প্রথম থাপ্পড়ের স্মৃতিতে, আর কেয়ার শেষ কথাগুলো কানের ভেতরে বাজছে। লঞ্চ ঘাটের টিকিট কাউন্টার? লঞ্চ ঘাট? না ম্যাম, আমি সমুদ্রে যাব, বিশাল সমুদ্রে। এমন জাহাজের ইঞ্জিনিয়ার হব যা আপনার মতো হাজারটা মেয়ের সারা জীবনের সম্পত্তির চেয়েও দামি হবে। লিখন আপন মনে বিড়বিড় করল। কলেজের পরিবেশটা তার কাছে আর শুধু রুক্ষ মনে হচ্ছে না। এটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে টিকে থাকতে হবে, লড়তে হবে প্রতিনিয়ত। এই অবহেলা, এই তুচ্ছ-তাচ্ছিল্য সব কিছুকে আমি শক্তিতে পরিণত করব। কেয়া আর তার মতো যারা আমাকে ছোট করে দেখছে তাদের আমি ভুল প্রমাণ করব, নিজের স্বপ্নকে সত্যি করে দেখাবো। লেখাপড়ার চাপ, আর্থিক অনটন, সামাজিক অবহেলা সবকিছু মিলে লিখনের কলেজ জীবনটা কঠিন পরীক্ষার মতো ছিল, কিন্তু প্রতিটা কঠিন মুহূর্ত তাকে আরও দৃঢ় করে তুলছিল। ক্লাসের ফাঁকে ফাঁকে সে কলেজের পুকুর পাড়ে গিয়ে বসত, আকাশের দিকে তাকিয়ে দেখত মেঘেদের ভেসে যাওয়া। মনে মনে ভাবত, একদিন আমি এভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেসে বেড়াবো, বিশাল জাহাজে করে। বন্ধু বান্ধব বলতে কেউ ছিল না আমার জগৎ ছিল বই আর আমার স্বপ্ন। রাতে হোস্টেলের রুমে যখন অন্য ছেলেরা আড্ডা দিত, গল্প করত, সিনেমা দেখত, লিখন তখন একা একা পড়াশোনা করত। কঠিন কঠিন গাণিতিক সমস্যা সমাধান করত, ইঞ্জিনিয়ারিংয়ের জটিল তত্ত্ব বোঝার চেষ্টা করত। ঘুম আসতো না তার চোখে, ভবিষ্যৎটা অনিশ্চিত মনে হতো মাঝে মাঝে। এত কষ্ট করছে, এত লড়াই করছে, শেষ পর্যন্ত কি সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে, নাকি কেয়ার কথাই সত্যি হবে? কিন্তু পরক্ষণেই মনে পড়তো কেয়ার সেই থাপ্পড়টা, সেই বিদ্রুপের হাসি, আর তখনই নতুন করে জেদ চাপত লিখনের। না, হারলে চলবে না, কিছুতেই না। কয়েক মাস কেটে গেল এভাবে। লিখন কলেজের জীবনে কিছুটা অভ্যস্ত হয়ে উঠল, তবে অবহেলা বা তুচ্ছতাচ্ছিল্য কমল না। কিন্তু লিখন শিখে গিয়েছিল এগুলোকে পাত্তা না দিতে। তার মনোযোগ এখন শুধু তার পড়াশোনা আর স্বপ্নের উপর। কেয়ার সাথে তার সরাসরি কথা কমই হতো, তবে দেখা হলে কেয়া এমনভাবে তাকাতো বা এমন কিছু বলতো যাতে লিখনের মনে হতো সে এখনও তাকে সে গরিব খ্যাত ছেলেই ভাবে। হয়তো তার কাছে লিখন ছিল তার অহংকার দেখানোর একটা সহজ টার্গেট। একবার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। লিখনের খেলার সুযোগ হয়নি। সে একপাশে দাঁড়িয়ে খেলা দেখছিল। কেয়া ভলিবল খেলছিল, খুব ভালো খেলছিল সে। খেলার শেষে কেয়া বন্ধুদের সাথে হাসতে হাসতে তার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ কেয়া লিখনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বলল, কি গো মিস্টার, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? খেলার সাহস হয় না বুঝি? নাকি দৌড়ালে বা লাফ দিলে আপনার গায়ে লেগে থাকা মফস্বলের ধুলো উড়ে যাবে? লিখন চুপ করে রইল। সে জানে এসব কথার কোনো জবাব নেই,
দিলেও তারও বেশি কথার জন্ম নেবে। কেয়া আবার বলল, কিছু বলবেন না যে? নাকি কথা বলার এনার্জিও নেই? গরিব মানুষের বোধ হয় এনার্জিও কম থাকে। লিখন এবার শান্ত গলায় বলল। আমার এনার্জি অন্য কেন দরকার হয় ম্যাম, আপনার খেলার মতো বিনোদনে নয়। কিয়া এবার একটু অবাক হলো লিখনের কথায়। বিনোদন? তার কাছে খেলাটা বিনোদন? কিয়া চোখ বড় করে জিজ্ঞেস করলো। মানে কি আপনার কথার? মনে হলো আমার লড়াইটা খেলার মাঠে দৌড়ানোর চেয়ে কঠিন। আমাকে লড়তে হয় জীবনের রক্ষ বাস্তবতার সাথে। আপনার মতো খেলার সময় আমার নেই। কিয়ার মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। লিখন কি তাকে উদ্দেশ্য করে কিছু বলছে? তার বিলাস বহুল জীবনকে ইঙ্গিত করছে? কিয়া রাগে কাঁপতে কাঁপতে বলল। আপনার এত বড় স্পর্ধা, আপনি কাকে কি বলছেন জানেন? লিখন শান্ত কণ্ঠে বলল। আমি জানি ম্যাম, আমি নিজেকে জানি। আর আমি এও জানি যে আমি কিসের জন্য এখানে এসেছি। আপনি যা খুশি বলতে পারেন, যা খুশি ভাবতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। এই বলে লিখন সেখান থেকে চলে গেল। কিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। লিখনের চোখে আজ সে যা দেখল তা আগে দেখেনি। সেই শান্ত অথচ দৃঢ় চোখ, যেখানে আত্মসম্মান আর অটল প্রতিজ্ঞা ছাড়া আর কিছুই নেই। কিয়ার অহংকারের দেয়ালে লিখন যেন আজ একটা আঁচড় কাটতে পেরেছে। লিখনের মনেও এক ধরনের মিশ্র অনুভূতি কাজ করছিল। কিয়ার কথার জবাব দিতে পেরে ভালো লাগছে, কিন্তু একই সাথে মনে হচ্ছে সে হয়তো পরিস্থিতি আরও খারাপ করে ফেলছে। তবে এখন আর তার এসব নিয়ে ভাবার সময় নেই। তার লক্ষ্য স্থির। এভাবেই চলছিল লিখনের কলেজ জীবন। প্রতিটি দিনই ছিল এক নতুন লড়াই। অবহেলা, অপমান, আর্থিক টানাপোড়েন সব কিছুকে সঙ্গী করে সে তার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছিল। কিয়া তার কাছে ছিল সেই বাস্তবতার সবচেয়ে জ্বলন্ত প্রতীক। অহংকারী, নিষ্ঠুর আর তার স্বপ্নকে তুচ্ছকারী একজন মানুষ। কিন্তু কিয়ার প্রতিটি অপমান লিখনের জেদকে আরও বাড়িয়ে দিচ্ছিল। সে থাপ্পড়ের শব্দটা তার কানে সবসময় বাজত, তাকে মনে করিয়ে দিত তার লক্ষ্যের কথা। সরকারি কলেজের সে অবহেলিত ছেলেটি ভেতরে ভেতরে আরও শক্তিশালী হয়ে উঠছিল। বাস্তবতার রুক্ষ পথে হাঁটতে হাঁটতে সে তার মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটাকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরছিল। এই পথ কঠিন, কিন্তু সে পিছপা হবে না, কিছুতেই না। লিখনের কলেজ জীবনটা ছিল কঠোর তপস্যার মতো। লিখনের সাথে কিয়ার সরাসরি কথা কমই হতো, তবে যখনই হতো কিয়ার কথায় সে পুরনো অহংকার আর তাচ্ছিল্যটা স্পষ্ট থাকত। কিন্তু লিখনের ভেতরের পরিবর্তনটা হয়তো কিয়ার চোখ এড়াতো না। সে দেখত ছেলেটা এখন আর আগের মতন গুটিয়ে থাকে না। চুপচাপ থাকলেও তার চোখে মুখে একটা দৃঢ়তা এসেছে। পড়াশোনায়ও নাকি ভালো করছে। এই বিষয়গুলো কিয়াকে একটু অবাক করত। জেল ছেলেটাকে সে এত সহজে উড়িয়ে দিতে চেয়েছিল, সে এত সহজে হার মানেনি। একদিন ক্লাসে একটা টেকনিক্যাল ড্রয়িং প্রজেক্ট দেওয়া হলো। গ্রুপ করার কথা ছিল, কিন্তু শিক্ষক হঠাৎ করে জোড়ায় জোড়ায় প্রজেক্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন। ক্লাসে রোল নম্বর অনুযায়ী জোড়া তৈরি হলো। লিখনের রোল নম্বর ছিল 18 আর কিয়ার 19। ভাগ্য হয়তো অদ্ভুত খেলায় খেলতে চেয়েছিল তাদের নিয়ে। লিখন আর কিয়া তাদের জোড়া হলো। লিখনের বুক ধরফর করতে শুরু করলো। কিয়ার সাথে তাকে প্রজেক্ট করতে হবে, দুঃস্বপ্ন। কিয়া নিশ্চয়ই প্রচণ্ড রেগে যাবে। কি করবো আমি এখন? কিয়ার মুখটা দেখার মতো হলো। প্রথমে হতবাক, তারপর বিরক্তি আর রাগে কালো হয়ে গেল। শিক্ষক যখন লিখনের পাশে কিয়ার নাম ঘোষণা করলেন, কিয়া প্রায় চিৎকার করে বলেছিল, স্যার, এটা কি বলছেন? আমি আর এই এই ছেলেটা? শিক্ষক গম্ভীর গলায় বলেছিলেন, রোল নাম্বার অনুযায়ী হয়েছে কেয়া। এখানে আমার কিছু করার নেই, তোমাদের দুজনকে মিলেই কাজটা করতে হবে, এটা বাধ্যতামূলক। কিয়া রাগে গজরাতে গজরাতে লিখনের দিকে ফিরেছিল। লিখনের তখন মুখটা শুকনো। সে কিয়ার রাগী চোখের দিকে তাকাতে পারছিল না। কিয়া চাপা হিস হিসে গলায় বলেছিল, দেখুন মিস্টার, আমি আপনার সাথে প্রজেক্ট করব এটা অসম্ভব। আমি এক্ষুনি স্যারকে বলবো আমার জোড়া পাল্টে দিতে। লিখন মিনমিন করে বলল, কিন্তু স্যার তো বললেন। চুপ করুন তো আপনি, আপনার কথা শুনতে চাই না। আমি আপনার মতো লোকের সাথে কাজ করতে পারবো না। আমার স্ট্যান্ডার্ডের সাথে আপনার স্ট্যান্ডার্ড মেলে না। লিখনের পুরনো কষ্টটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। সে একই কথা, স্ট্যান্ডার্ড। লিখন এবার একটু দৃঢ় হয়ে বলল, স্ট্যান্ডার্ডের কথা বাদ দিন, প্রজেক্টটা টেকনিক্যাল ড্রয়িংয়ের। এখানে কে কোথা থেকে এসেছে সেটা জরুরি না, কে কতটা ভালো ড্রয়িং করতে পারে সেটা জরুরি। আর আমি ড্রয়িংয়ে খারাপ নই। কিয়া বিদ্রুপের হাসি হেসেছিল। ও রিয়েলি? আপনি ড্রয়িংও ভালো? আপনার মতো ছেলে আবার ড্রয়িংও করতে পারে নাকি? কাঠ পেন্সিল ধরা শিখেছেন তো ঠিক মতো? লিখনের ইচ্ছে করছিল চিৎকার করে প্রতিবাদ করতে,
কিন্তু সে নিজেকে সামলে নিল। এই মুহূর্তে তার রাগ দেখানো ঠিক হবে না, প্রজেক্টটা গুরুত্বপূর্ণ। লিখন শান্ত গলায় বলল, কথা কাটাকাটি করে লাভ নেই ম্যাম। স্যার যখন জোড়া করে দিয়েছেন, কাজটা আমাদেরই করতে হবে। আপনি যদি মনে করেন একা করতে পারবেন, আমার কোনো সমস্যা নেই, আমি নাম সরিয়ে নেব। আর যদি মনে করেন দুজন মিলে করব, তাহলে কবে কোথায় বসবেন বলুন। কেয়া কিছুক্ষণ লিখনের দিকে তাকিয়ে রইল। লিখনের চোখে মুখে কোনো উত্তেজনা ছিল না, শুধু একটা ঠান্ডা স্বাভাবিকতা। কেয়া হয়তো ভেবেছিল লিখন ভয় কুঁকড়ে যাবে বা মিনতি করবে, কিন্তু লিখনের এই অপ্রত্যাশিত আচরণ তাকে অবাক করল। কেয়া ভাবল, প্রজেক্টটা বেশ কঠিন, এটা করাটা ঝামেলার। আর লিখনের রেজাল্ট ইদানিং ভালো হচ্ছে, সে ড্রয়িংয়ের ক্লাসও বেশ মনোযোগী থাকে। হয়তো ছেলেটা সত্যি একটু একটু কাজ পারে। আর সবচেয়ে বড় কথা, স্যার যখন চাইছে না জোড়া পাল্টাতে, তখন বেশি ঝামেলা করে হিতে বিপরীত হতে পারে। কেয়া অবশেষে নরম হয়ে বলল, তবে গলায় বিরক্তি রেখে, ঠিক আছে, যখন স্যার বলছেন আমার স্ট্যান্ডার্ড নামিয়ে আপনার সাথে কাজ করতে হচ্ছে, কিন্তু শর্ত আছে। প্রজেক্টের সব আইডিয়া আমার থাকবে, ড্রয়িংয়ের ফাইনাল টাচ আমি দেব, আপনি শুধু টুকটাক হেল্প করবেন। আর যেখানে সেখানে বসা যাবে না, আমার বাসায় এসে কাজ করতে হবে। লাইব্রেরি বা কলেজের ক্যান্টিনে বসে কাজ করার মতো অবস্থা আমার নেই। লিখনের হঠাৎ কেয়ার বাসায় যাওয়ার কথা শুনে একটু অস্বস্তি লাগলো, কিন্তু কাজটা করতে হবে। লিখন বলল, ঠিক আছে, কবে যাব বলুন। কেয়া একটা তারিখ আর সময় জানিয়ে দিল। তার বলার ভঙ্গি এমন ছিল যেন লিখনকে অনুগ্রহ করছে। নির্দিষ্ট দিনে লিখন কেয়ার বিশাল আলিশান বাড়ির সামনে এসে দাঁড়ালো। গেট দিয়ে ভেতরে ঢুকতে তার মনে হলো সে যেন অন্য জগতে এসে পড়েছে। এত বড় বাড়ি, এত সুন্দর বাগান, তার ছোট গ্রামের বাড়ির সাথে এর আকাশ পাতাল তফাত। ভেতরে ঢুকতে কেয়া ড্রয়িং রুমে বসতে দেওয়া হলো। কেয়ার বাবা মা কেউ বাসায় ছিলেন না। একজন হাউসকিপার এসে বসতে বললেন। লিখন সোফায় বসতে গিয়েও কেমন জড়সড় হয়ে গেল। দামি সোফাটা মনে হলো এক্ষুনি নষ্ট হয়ে যাবে তার সাধারণ পোশাকে। একটু পর কেয়া নিচে নেমে এলো। তার পরনে ছিল একটা ট্র্যাক স্যুট। লিখনকে দেখে সে খুব একটা উষ্ণ অভ্যর্থনা জানালো না। কেয়া খুব সংক্ষিপ্তভাবে বলল, এসেছেন, বসুন। তারপর ড্রয়িং রুমের এক কোনায় রাখা একটা বিশাল টেবিলের দিকে ইশারা করে বলল, চলুন ওদিকে যাই, কাজের সব সরঞ্জাম আমি রেডি করে রেখেছি। লিখন কেয়ার পিছু পিছু গেল। টেবিলের উপর বিভিন্ন দামি ড্রয়িংয়ের সরঞ্জাম রাখা। কেয়া বসলো একটা চেয়ার টেনে। লিখন একটু ইতস্তত করে অন্য চেয়ারটায় বসলো। কেয়া সরাসরি কাজে চলে গেল। প্রজেক্টের ডিটেলস নিয়ে আলোচনা শুরু করলো। প্রথম থেকে সে চেষ্টা করছিল সব কিছু নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে, কিন্তু টেকনিক্যাল বিষয়গুলোতে গিয়ে সে আটকে যেতে লাগলো। থিওরি সে জানে, কিন্তু সেটাকে ড্রয়িংয়ে কিভাবে ফুটিয়ে তুলতে হবে সেটা বুঝতে সমস্যা হচ্ছিল। কেয়া বলল, তার মুখে বিরক্তি। এখানে এই পার্টটা কিভাবে করব বুঝতে পারছি না। লিখন এগিয়ে এলো। পেন্সিলটা হাতে নিয়ে ড্রয়িং শিটের উপর ঝুঁকে পড়ল। শান্তভাবে ব্যাখ্যা করতে শুরু করলো কিভাবে এই অংশটা ড্র করতে হবে, এর টেকনিক্যাল কারণ কি। তার ব্যাখ্যা স্পষ্ট ছিল, সহজ ভাষায় বোঝাচ্ছিল। কেয়া মনোযোগ দিয়ে শুনছিল। লিখনের বোঝানোর ভঙ্গিটা তার ভালো লাগলো। কলেজের স্যাররা এত সহজ করে বোঝান না, আর ছেলেটার হাতের কাজেও বেশ নিখুঁত, সাবলীলভাবে পেন্সিল চালাচ্ছে। কিছুক্ষণ পর কেয়া অবাক হয়ে বলল, আপনি তো ভালোই বুঝছেন দেখছি। লিখন একটু হেসে বলল, চেষ্টা করি বোঝার। তাদের কাজ চলতে লাগলো। ধীরে ধীরে কেয়ার ভেতরের অহংকারটা কিছুটা নরম হতে শুরু করলো। সে দেখল লিখন শুধু মুখেই বলে না, কাজও জানে। টেকনিক্যাল বিষয়গুলো ওর কাছে অনেক সহজ মনে হয়। ওর ডেডিকেশনও প্রচুর। ছোট ছোট জিনিসগুলো সে নিখুঁতভাবে করার চেষ্টা করে। কেয়া জিজ্ঞেস করলো, আপনি এত মন দিয়ে পড়াশোনা করেন কেন? লিখন ড্রয়িং করতে করতেই বলল, আমার স্বপ্নটা বড় ম্যাম, সেটা পূরণ করতে হলে ভালো করে জানতে হবে সব কিছু। স্বপ্ন ম্যারিন ইঞ্জিনিয়ার হওয়া? কেয়া কিছুটা বিদ্রুপের সুরে বলল, তবে আগের মতো তীব্রতা ছিল না তাতে। লিখন মাথা না তুলিয়ে বলল, হ্যাঁ, সমুদ্রে জাহাজ চালানোর স্বপ্ন দেখি আমি। কেয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, কিন্তু ওটা তো অনেক কঠিন, অনেক টাকার ব্যাপার, আর অনেক স্ট্যান্ডার্ড লাগে। লিখন পেন্সিল চালানো থামিয়ে কেয়ার দিকে তাকালো। তার চোখে সেই পুরনো জেদ। স্ট্যান্ডার্ডটা ভেতর থেকে আসে ম্যাম, পোশাক বা ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা যায় না। আর টাকার জন্য আমি স্বপ্ন দেখা ছাড়তে পারবো না। কেয়া লিখনের চোখের দিকে তাকিয়ে কী যেন দেখল, এক অদম্য ইচ্ছাশক্তি যা তার পরিচিত জগতের কারো মধ্যে সে দেখেনি। তার বন্ধুদের টাকা আছে, নাম আছে, কিন্তু এমন জ্বলন্ত স্বপ্ন বা জেদ কারো নেই। সেদিন কাজ শেষে কেয়া নিজেই লিখনকে গাড়িতে করে কলেজের হোস্টেল পর্যন্ত পৌঁছে দিয়েছিল। গাড়িতে বসেও তাদের মাঝে টুকটাক কথা হয়েছিল। কেয়া তার জগৎ নিয়ে বলেছিল,
লিখন তার গ্রাম আর কলেজ জীবনের কথা। প্রথমবার তাদের মাঝে স্বাভাবিক কথোপকথন হলো, যেখানে কেয়ার অহংকার আর লিখনের নীরবতা ছিল না। এই প্রজেক্টটা তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিল। এরপর কেয়া আর আগের মতো লিখনকে তুচ্ছতাচ্ছিল্য করতো না। দেখা হলে হয়তো একটু হাসতো বা কুশল জিজ্ঞেস করতো। কলেজের অন্য ছাত্রছাত্রীরাও তাদের এই পরিবর্তন দেখে অবাক হয়েছিল। কেয়া যে কারোর সাথে সহজে মিশতো না, বিশেষ করে লিখনের মতো ছেলের সাথে, সে কিভাবে এতটা বদলে গেল। লিখনের মনেও কেয়ার জন্য অনুভূতি বদলাচ্ছিল। কেয়ার ভেতরের অহংকারটা কমে আসার সাথে সাথে সে তার অন্য রূপটা দেখতে পাচ্ছিল। হয়তো কিছুটা জেদি, কিছুটা একরোখা, কিন্তু পুরোপুরি খারাপ নয়। প্রজেক্টের সময় সে কেয়ার ডেডিকেশন দেখেছিল তার জানার আগ্রহ। আর মাঝে মাঝে কেয়ার চোখে সে এক ধরনের বিষণ্ণতাও লক্ষ্য করত, যেটা তার বাইরের ঝলমলে আবরণ ভেদ করে বেরিয়ে আসতো। কেয়া যখন হাসতো, তার ভেতরের সেই চাপা কষ্টটা যেন আরও বেশি ধরা পড়তো লিখনের চোখে। একদিন কলেজ ক্যান্টিনে বসে লিখন একা একা চা খাচ্ছিল। কেয়া তার বন্ধুদের সাথে ক্যান্টিনে ঢুকলো। সাধারণত লিখনকে দেখলে কেয়া হয়তো মুখ ঘুরিয়ে নিত বা বন্ধুদের সাথে ফিসফিস করে হাসতো, কিন্তু আজ কেয়া সোজা লিখনের টেবিলের কাছে এলো। কেয়া জিজ্ঞেস করলো, লিখন, একা বসে আছো যে, তোমার বন্ধুরা আসেনি? লিখনের মনে হলো সে ভুল শুনছে। কেয়া তাকে নাম ধরে রাখছে আর তুমি বলে সম্বোধন করছে এবং বন্ধুদের কথা জিজ্ঞেস করছে, যদিও তার কোনো বন্ধু নেই কলেজে। লিখন ইতস্তত করে বলল, আমার বন্ধুরা এখানে আসেনি। সে মিথ্যা বলল, কারণ সে কেয়ার সামনে একা থাকার ব্যাপারটা স্বীকার করতে চায়নি। কেয়া কিছু না বললে লিখনের টেবিলের অন্য চেয়ারটায় গিয়ে বসলো। তার বন্ধুরা একটু দূরে দাঁড়িয়ে ফিসফিস করছিল। কেয়ার এই কাণ্ড তাদের কাছেও অস্বাভাবিক লাগছিল। লিখন অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে খেয়া? কেয়া একটু উদাসভাবে বলল, কিছু না, একা একা বসেছিলে তাই ভাবলাম একটু বসি। তাদের মাঝে কিছুক্ষণ নীরবতা। ক্যান্টিনের অন্য ছাত্রদের গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু লিখনের মনে হচ্ছে এই মুহূর্তে এই ক্যান্টিনে শুধু সে আর কেয়াই আছে। কেয়া হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা লিখন, তোমার খারাপ লাগে না যখন সবাই তোমাকে নিয়ে হাসে, তোমার পোশাক নিয়ে কথা বলে? প্রশ্নটা শুনে লিখন অবাক হলো। কেয়া তাকে সহানুভূতি দেখাচ্ছে? কেয়া নিজে তো কম অপমান করেনি তাকে। লিখন বলল, খারাপ তো অবশ্যই লাগে, আমিও তো মানুষ। তাহলে প্রতিবাদ করো না কেন? প্রতিবাদ করে কি হবে? লিখন দীর্ঘশ্বাস ফেলে বলল, কেউ শুনবে না, বরং আরও বেশি ঝামেলা হবে। আমি ঝামেলা এড়াতে চাই। কেয়া কিছুক্ষণ লিখনের চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন সে অহংকার ছিল না, ছিল এক ধরনের নরম কৌতূহল। কেয়া বলল, তোমার ধৈর্য দেখে অবাক লাগে লিখন। এত অপমানের সত্ত্বেও কিভাবে তুমি এতটা শান্ত থাকতে পারো? লিখন একটু হেসে বলল, আমার লক্ষ্যটা এসব ছোটোখাটো অপমানের চেয়ে অনেক বড় কেয়া। ওই থাপ্পড়টা যখন খেয়েছিলাম প্রথম দিন, তখন খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল ভেঙে যাব, কিন্তু তারপর ভাবলাম কষ্ট পেয়ে লাভ কি? তার চেয়ে এই কষ্টটাকে শক্তিতে পরিণত করি, এই অপমানটাকে জেদে পরিণত করি। কেয়ার মুখটা গম্ভীর হয়ে গেল। লিখন কি সে প্রথম দিনের থাপ্পড়ের কথা বলছে? সে কি ভুলে গেছে যে থাপ্পড়টা কি মেরেছিল, নাকি মনে রেখেও কিছু বলছে না? কেয়া আস্তে আস্তে বলল, সেই দিনের জন্য আমি। লিখন কেয়ার কথা শেষ করতে দিল না, মুচকি হেসে বলল, ওসব কথা এখন থাকে, ওটা অনেক আগের ঘটনা। লিখনের এই উদারতা কেয়াকে আরও অবাক করলো। যে ছেলেটাকে সে এত কষ্ট দিয়েছে, সে এত সহজে সব ভুলে গেছে। কেয়া ক্যান্টিনের টেবিলে রাখা চামচটা নাড়াচাড়া করতে করতে বলল, তুমি সত্যি অদ্ভুত লিখন। আমি তোমার জায়গায় থাকলে হয়তো প্রতিশোধ নেওয়ার কথা ভাবতাম। প্রতিশোধ নিয়ে লাভ কি? আমার প্রতিশোধ হলো আমার সাফল্য। আমি যখন আমার স্বপ্ন পূরণ করব, সেটাই হবে সব অপমানের শ্রেষ্ঠ জবাব। কেয়া মাথা তুলে লিখনের দিকে তাকালো। তার চোখে মুখে এক ধরনের মিশ্র অনুভূতি, বিস্ময়, শ্রদ্ধা আর হয়তো কিছুটা অনুশোচনা। সেদিন ক্যান্টিনে তাদের অনেকক্ষণ কথা হলো, পড়াশোনা, স্বপ্ন, কলেজের নানা ঘটনা, সব বিষয়। কেয়া প্রথমবার লিখনের ভেতরের মানুষটাকে দেখল, তার সরলতা, তার সততা, তার গভীরতা। আর লিখন দেখল কেয়ার ভেতরের চাপা কষ্ট আর একা থাকার অনুভূতি। কেয়া হয়তো তার চারপাশের ভিড়ের মধ্যেও একা ছিল। এই ঘটনার পর থেকে লিখন আর কেয়ার সম্পর্কটা আরও সহজ হয়ে গেল। কলেজে দেখা হলে তারা এখন খোলাখুলি কথা বলে। অন্য ছাত্রছাত্রীরা এটা দেখে অবাক হলেও কিছু বলার সাহস পায় না। কেয়ার বন্ধুরা অবশ্যই একটু ঈর্ষান্বিত হয়। লিখন বুঝতে পারে কেয়ার সে প্রথম দিনের অহংকারটা আসলে একটা মুখোশ ছিল, হয়তো নিজেকে আড়াল করার জন্য, হয়তো ভেতরের দুর্বলতা ঢাকার জন্য। আর লিখনের মনে কেয়ার জন্য বিরক্তি কেটে গিয়ে এক নরম ভালো লাগা জন্ম নিচ্ছে,
যে মেয়েটাকে এতদিন সে ঘৃণা করত, আর আজ তাকে দেখলে তার ভেতরটা কেমন শান্ত হয়েছে। তাদের এই অস্বাভাবিক সম্পর্কটা কলেজের আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। সরকারি কলেজের এক গরিব ছেলে আর শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে, এদের মধ্যে বন্ধুত্ব কিভাবে সম্ভব, তাও কিয়ার মতো অহংকারী মেয়ের সাথে। কিন্তু লিখনের জন্য এই সম্পর্কটা ছিল অন্যরকম। কিয়ার সান্নিধ্য তার কঠিন কলেজ জীবনে এক টুকরো নরম আলো এনে দিয়েছিল, তার ভেতরের কষ্টগুলোকে কিছুটা হলেও ভুলিয়ে দিত। আর কেয়ার জন্য লিখন ছিল এমন একজন মানুষ যে তাকে তার বাইরের আবরণ ছাড়িয়ে ভেতরের সত্তা দিয়ে বিচার করেছিল। ধীরে ধীরে এই ভালো লাগা ভালোবাসায় পরিণত হতে শুরু করলো। লিখন যখন কেয়ার কথা ভাবত, তার মনটা আনন্দে ভরে উঠত। কেয়ার মুখের হাসি দেখলে তার সব ক্লান্তি দূর হয়ে যেত। কেয়া হয়তো পুরোপুরি বদলে যায়নি, তার অহংকার হয়তো পুরোপুরি মুছে যায়নি, কিন্তু লিখনের প্রতি তার আচরণে এখন সম্মান আর নির্ভরতা স্পষ্ট। লিখনের পাশে গিয়া নিজেকে একটু হলেও সুরক্ষিত অনুভব করত, আর লিখন কেয়াকে দেখে তার ভেতরের চাপা কষ্টটা অনুভব করতে পারত, যেটা হয়তো বাইরের কেউ দেখত না। তাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কী লিখন জানত না। কেয়া যে জগৎ থেকে এসেছে আর লিখন যে জগৎ থেকে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু এই মুহূর্তে এই কলেজে তারা দুজন যেন নিজেদের জন্য একটা ছোট্ট দ্বীপ খুঁজে পেয়েছে, যেখানে বাইরের সব কোলাহল, সব অবহেলা এসে পৌঁছায় না। এই তিক্ততা থেকে জন্ম নেওয়া ভালোবাসাটা হয়তো ছিল অস্বাভাবিক, কিন্তু তাদের জন্য সেটা ছিল বাস্তব। লিখনের জীবনে কেয়ার আগমন ছিল এক অদ্ভুত বাঁক। যে সম্পর্ক শুরু হয়েছিল ঘৃণা আর তুচ্ছতাচ্ছিল্য দিয়ে, সময়ের সাথে সাথে সেটাই পরিণত হয়েছিল গভীর নির্ভরতা আর ভালোবাসায়। প্রজেক্টের কাজের সূত্র ধরে তাদের মধ্যে যে সহজ সম্পর্ক তৈরি হয়েছিল, তা ক্যাম্পাসের 4 দেয়াল পেরিয়ে তাদের ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছিল। কেয়ার অহংকারের দেয়ালটা লিখনের কাছে এখন আর ততটা উঁচু মনে হতো না। সে কেয়ার ভেতরের কোমলতা, তার একা থাকা মনটা দেখতে পেত, আর কেয়া লিখনের মাঝে খুঁজে পেয়েছিল এমন একজন মানুষ যে তার টাকা বা বংশ পরিচয় দেখে বিচার করেনি, বরং তার ভেতরের সত্তাকে সম্মান করেছিল। তাদের দেখা হওয়া এখন কলেজের রুটিনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল। হয়তো ক্যান্টিনের এক কোণে বসে দুজনে চা খেতে খেতে ভবিষ্যতের কথা বলতো, অথবা লাইব্রেরির নিরিবিলি কোণে বসে পড়াশোনার ফাঁকে টুকটাক গল্প করত। কেয়ার বন্ধুরা প্রথম প্রথম অবাক হলেও ধীরে ধীরে মেনে নিয়েছিল তাদের এই অস্বাভাবিক বন্ধুত্ব। তবে তাদের চোখে কিছুটা ঈর্ষা আর প্রশ্ন সবসময় থাকতো। একদিন বিকেলে কলেজের খেলার মাঠের পাশে একটা পুরনো প্রায় পরিত্যক্ত বেঞ্চিতে বসেছিল লিখন আর কেয়া। সূর্য তখন ডুবছে, আকাশে কমলা আর বেগুনি রঙের মেলা বসেছে। পরিবেশটা শান্ত আর স্নিগ্ধ। লিখন আপন মনেই বলল, বাবা যায়, প্রথম দিন যখন তোমার সাথে দেখা হয়েছিল আর আজকের এই দিনটা আকাশ পাতাল তফাৎ। কেয়া একটু হাসল। সেই হাসিটা তার পুরনো অহংকারের হাসি নয়, বরং কিছুটা বিষণ্ণ। হ্যাঁ সত্যি, আমি নিজেও ভাবতে পারিনি কিভাবে কি হয়ে গেল। লিখন কেয়ার দিকে ফিরে বসল, তার চোখে গভীর ভালোবাসা। তুমি কেন এমন ছিলে কেয়া? কেন আমাকে এতটা কষ্ট দিয়েছিলে? কেয়া কিছুক্ষণ চুপ করে রইল, লিখনের দিকে তাকিয়ে রইল। কেয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না লিখন, হয়তো ওই পরিবেশে বড় হয়েছি বলে এমনটা ছিলাম। সবার সামনে একটা শক্ত আবরণ রাখতে হতো, দেখাতে হতো যে আমি কারো তোয়াক্কা করি না। আসলে ভেতরটা হয়তো এতটাও শক্ত ছিলাম না। ভেতরটা তাহলে কেমন ছিল? আসলে ভেতরেরটা খুব একা ছিল লিখন। চারপাশে এত মানুষ, এত বন্ধু, কিন্তু সত্যি বলতে কারোর সাথে মন খুলে কথা বলতে পারতাম না। সবাই যেন আমার টাকার সাথে মিশতো, আমার পরিচয়ের সাথে মিশতো, আমাকে নিয়ে কেউ ভাবতই না। কেয়ার গলায় এক ধরনের চাপা কষ্ট। লিখন কেয়ার হাতটা আলতো করে ধরল। কেয়া হাতটা সরিয়ে নিল না। লিখন খুব নিচু স্বরে জিজ্ঞেস করলো, আর আমি, আমার সাথে মিশে তোমার কি মনে হয়? কেয়া লিখনের চোখে চোখ রাখল। তোমার সাথে মিশে মনে হয় আমি থাকতে পারি লিখন। আমাকে কিছু প্রমাণ করতে হয় না। আমার কোনো ভুল ধরিয়ে দেওয়ার জন্য তুমি অপেক্ষা করো না। আমার ভিতরের মানুষটা, আমার স্বপ্ন, তুমি সেগুলোকে সম্মান করো। কেয়ার কণ্ঠে এক ধরনের কৃতজ্ঞতা, নির্ভরতা। লিখন একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার স্বপ্ন? তোমারও স্বপ্ন আছে কেয়া? কেন থাকবে না? আমারও স্বপ্ন আছে অনেক, তবে হয়তো তোমার স্বপ্নের মতো এতটা কঠিন নয়, এতটা অনিশ্চিত নয়। আমি একজন ফ্যাশন ডিজাইনার হতে চাই লিখন, নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চাই। এটা তো অনেক ভালো স্বপ্ন কেয়া, তোমার ডিজাইন সেন্স দারুণ, তুমি পারবে। কেয়া কৌতুক করে জিজ্ঞেস করলো, পারবো? তুমি বলো আমি পারবো? যেখানে আমি নিজে অনেক সময় নিজের ক্ষমতা নিয়ে সন্দিহান থাকি।
তোমার হয়তো টাকার অভাব নেই, সুযোগের অভাব নেই, কিন্তু তোমার ডেডিকেশন আর একাগ্রতা আমি দেখেছি কেয়া। প্রজেক্টের সময় তুমি কতটা পরিশ্রম করেছিলে মনে আছে? তোমার জানার আগ্রহ কতটা প্রবল, শুধু এই দুটো জিনিস থাকলে অনেক দূর যাওয়া যায়। কেয়া লিখনের কথায় উৎসাহিত হলো। তার চোখে মুখে এক ধরনের ঝলকানি দেখা গেল। ধন্যবাদ লিখন, তোমার কথাগুলো শুনে ভালো লাগলো। জানো তো, তোমার মতো করে আমাকে কেউ এভাবে বলেনি কখনো। সবাই হয়তো আমার স্বপ্নটাকে সেফ শখের বেশি কিছু ভাবতো না। লিখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন ভাববে না? কারণ হয়তো আমি যে জগৎ থেকে এসেছি সেখানে শখের অভাব হয় না কারো, কিন্তু আমার জন্য এটা শখ নয়, এটা একটা প্যাশন। সূর্য ততক্ষণে দিগন্তে ডুবে গেছে। আকাশে লালচে আভা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। চারপাশের পরিবেশ শান্ত হয়ে এসেছে। লিখনের মনে এক ধরনের প্রশান্তি। কেয়ার ভেতরের এই রূপটা দেখতে পেয়ে তার মনটা আরও ভালো হয়ে গেল। তার মনে হলো কেয়াকে এসে নতুন করে চিনছে। লিখন কেয়ার হাতটা ধরে বলল, বিশ্বাস করো কেয়া, তুমি পারবে, তোমার স্বপ্ন পূরণ হবে। আর আমি তোমার পাশে থাকবো সবসময়, তোমার পাশে থেকে তোমার লড়াই দেখবো। কেয়াও লিখনের হাতটা চিপে ধরে বলল, তুমি থাকবে তো লিখন? আমার এই স্বপ্ন পূরণের পথে তুমি পাশে থাকবে তো? কথা দিচ্ছি কেয়া, আমি সবসময় তোমার পাশে থাকবো, ঝড় বৃষ্টি যাই আসুক না কেন। কেয়া লিখনের কাঁধে মাথা রাখল কিছুক্ষণ। তাদের মাঝে কোনো কথা হলো না আর। শুধু সূর্যাস্তের আলোই তাদের দুজনার ছায়া মাটিতে লম্বা হতে লাগলো। এই নীরবতা ছিল তাদের ভালোবাসার ভাষা, সহজ, গভীর আর নির্ভরতার। দিন কাটতে থাকলো। লিখন আর কেয়ার সম্পর্কটা কলেজের সবার কাছে পরিষ্কার হয়ে গেল। তাদের দেখে এখন আর কেউ হাসে না, বরং এক ধরনের শ্রদ্ধা নিয়ে দেখে। কেয়ার অহংকার সত্যি সত্যিই কমে এসেছিল। সে এখন লিখনের বন্ধুদের, যারা সংখ্যায় খুব বেশি ছিল না, তাদের সাথেও ভালো ব্যবহার করে। লিখনের খোঁজ খবর নেয় নিয়মিত। লিখনের কোনো সমস্যা হলে কেয়া সেটা সমাধানের চেষ্টা করে, হয়তো নিজের প্রভাব খাটিয়ে বা অন্য কোনোভাবে। লিখনের জন্য এটা নতুন অভিজ্ঞতা হতো। যে মেয়েটা একদিন তাকে অবহেলা করত, সেই মেয়েটা আজ তার খেয়াল রাখছে। একদিন কেয়া লিখনের সাথে দেখা করে বলল যে তাকে 2 দিন ছুটি নিতে হবে। তার এক কাজিন এসছে বিদেশ থেকে, তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যেতে হবে এবং তারপর তাকে নিয়ে কিছু কেনাকাটা আর ঘোরাঘুরি আছে। তার মুখে একটা মিষ্টি হাসি। কেয়া জিজ্ঞেস করল, তুমি যাবে না আমার সাথে এয়ারপোর্টে? লিখন একটু ইতস্তত করল। কেয়ার আত্মীয় স্বজন কেমন হবে কে জানে। তার সাধারণ পোশাক আর চালচলন হয়তো তাদের কাছেও হাস্যকর মনে হবে। তাছাড়া কেয়ার পরিবারের সামনে যেতে তার কেমন যেন সংকোচ লাগছে। লিখন বলল, না মানে আমার কিছু পড়াশোনার কাজ আছে, আর আর তোমার আত্মীয়স্বজনের সামনে। কেয়া লিখনের সংকোচটা বুঝতে পারল। তার মুখটা একটু কালো হয়ে গেল। ও, তুমি এখনও এসব ভাবছো লিখন? আমার মনে হয়েছিল তুমি হয়তো এখন আর এসবে ভয় পাও না। ভয় না কেয়া, শুধু কেমন জানি লাগে। তোমার জগৎটা তো আমার জগৎ থেকে অনেক আলাদা। কেয়া কিছুক্ষণ লিখনের দিকে তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, চাপ দিচ্ছি না, পড়াশোনা করো মন দিয়ে। আমি ঘুরে এসে তোমার সাথে দেখা করব। সাবধানে চেয়েও। লিখন আন্তরিকভাবে বলল। কেয়া মাথা নাড়ল। এভাবে চলছিল তাদের অপ্রকাশ্য ও না বলা ভালোবাসার গল্পটা। কিন্তু এই যে কথাই আছে না, মানুষের জীবনে সুখ আর দুঃখ সবসময় থাকে না, ঠিক এমনটাই হয়েছে লিখন আর কেয়ার জীবনে। সুখটা বেশি দিন টিকল না। পরদিন বিকেলে লিখন লাইব্রেরিতে যাচ্ছিল। তার কিছু জরুরি বই দরকার ছিল। লাইব্রেরিটা কলেজের মূল ক্যাম্পাস থেকে একটু দূরে, রাস্তার ওপারে। রাস্তা পার হওয়ার জন্য একটা ফুটওভার ব্রিজ আছে। লিখন ফুটওভার ব্রিজের উপর দিয়ে হাঁটছিল। নিচে রাস্তার দিকে তার চোখ পড়ল। ঠিক কলেজের গেটের সামনেই একটা গাড়ি এসে থামলো, দামি গাড়ি। লিখন কৌতূহল নিয়ে দেখল। গাড়ি থেকে নামলো কেয়া। তার পরনে সুন্দর পোশাক। কেয়া গাড়ির পাশে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছিল। লিখনের মনটা খুশিতে ভরে উঠল। কেয়াকে দেখলে তার সবসময় ভালো লাগে। একটু পর গাড়ি থেকে একজন সুদর্শন যুবক নেমে এলো। যুবকটার পোশাক পরিচ্ছদ পরিপাটি। তাকে দেখলেই বোঝা যায় ভালো পরিবারের ছেলে। কেয়ার মুখে এক ঝলক হাসি ফুটে উঠল। সে এগিয়ে গেল যুবকের দিকে। লিখন উপর থেকে দেখছিল। যুবকটা কাছে আসতে কেয়া তার হাত ধরল। তারপর হাসতে হাসতে কি যেন বলল। যুবকটিও হাসলো। তারা দুজন একে অপরের পাশে এসে দাঁড়ালো। তাদের শারীরিক ভঙ্গিটা লিখনের কাছে কেমন যেন মনে হলো। খুব কাছাকাছি দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। তাদের চোখে মুখে এক ধরনের মুগ্ধতা। লিখনের বুকটা হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল। তার হাসি খুশি মনটা মুহূর্তে কালো মেঘে ঢেকে গেল। কেয়া হাত ধরে আছে ছেলেটার। যেভাবে হাসছে, যেভাবে তার দিকে তাকিয়ে আছে, এই দৃষ্টি তো চেনা। এই দৃষ্টি তো লিখন নিজের চোখে দেখেছে কেয়ার।
লিখনের মনের ভেতরে কে যেন চিৎকার করে উঠল। কে কে এটা? কেয়ার কথা মনে পড়ল। কাজিন আসছে বিদেশ থেকে। কিন্তু কাজিনকে তো রিসিভ করার কথা আগামীকাল। তাহলে এই ছেলেকে দেখো তো মনে হচ্ছে অপরিচিত কেউ না। আর পরিচিত হলেও আমি থাকতে এভাবে অন্য কারোর দিকে কেউ তাকায় এতটা ঘনিষ্ঠ হয়ে? ফুটওভার ব্রিজের উপর দাঁড়িয়ে লিখন পাথরের মূর্তির মতো হয়ে গেল। তার চারপাশের সব কিছু যেন ঝাপসা হয়ে গেল। তার চোখে কেবল নিচের দৃশ্যটা স্থির হয়ে আছে, কেয়া আর সেই যুবকটি, তাদের মুখের হাসি, তাদের কাছাকাছি দাঁড়ানো। লিখনের মনে হলো পুরো দৃশ্যটা যেন একসঙ্গে অনেক অর্থ বহন করে, যে অর্থটা তার জন্য অত্যন্ত বেদনাদায়ক। ওহ খোদা, না, এটা হতে পারে না। লিখনের মনে হলো তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে যাচ্ছে। যে ভালোবাসাটা সে ধীরে ধীরে তিলে তিলে গড়ে তুলেছিল, যে কেয়াকে সে তার সবটা দিয়ে বিশ্বাস করতে শুরু করেছিল, সে কেয়া কি তবে তাকে ঠকাচ্ছে? সেই ছেলেটা কি তবে কেয়ার জীবনে নতুন কেউ? তার সেই কাজিনকে রিসিভ করার কি শুধু একটা অজুহাত যেন এর সাথে সে দেখা করতে পারে? যুবকটি কেয়ার কাঁধে হাত রাখল। কেয়া একটু ইতস্তত করল না, হেসে কি যেন বলল। লিখনের চোখে এই দৃশ্যটা যেন আরও ভয়ঙ্কর আকার ধারণ করল। কাঁধে হাত, এত ঘনিষ্ঠতা! লিখনের মন সায় দিচ্ছিল না। তার ভেতরের সেই পুরনো নিরাপত্তাহীনতা, সে অবহেলিত সত্তাটা তার আবার মাথাচাড়া দিয়ে উঠল। সে ভাবল, কে হয়তো আমার মতো গরিব সাধারণ ছেলের সাথে শুধু সময় কাটাচ্ছিল, হয়তো তার অহংকে তৃপ্ত করছিল। আর এই ছেলেটা তার আসল জগৎ থেকে এসেছে। কেয়া হয়তো এরই মধ্যে তার আসল মানুষটিকে খুঁজে নিয়েছে। লিখনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছিল না কি করবে। দৌড়ে নিচে নেমে যাবে, কেয়াকে জিজ্ঞেস করবে ছেলেটাকে তাদের সম্পর্ক কি? কিন্তু সাহস হলো না তার। সে পুরনো ভয়, সেই পুরনো অপমান বোধ আবার তাকে গ্রাস করলো। কেয়া যদি সত্যিই তাকে ঠকিয়ে থাকে, তবে তার সামনে গিয়ে নিজেকে আর ছোট করার কোনো মানে হয় না। তার ভেতরের সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। কেয়ার প্রতি তার ভালোবাসা, তার বিশ্বাস, সবটাই যেন এক মুহূর্তে মিথ্যে হয়ে গেল। সেই থাপ্পড়ের কষ্ট, অবহেলার যন্ত্রণা, সব কিছুই এই মুহূর্তের কষ্টের কাছে তুচ্ছ মনে হলো। কারণ এবার আঘাতটা এসেছে হৃদয় থেকে, ভালোবাসার মানুষের কাছ থেকে। লিখনের মনে হলো সে আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারবে না। কেয়ার সে হাসি মুখ, সে ঘনিষ্ঠতা তার ভেতরটা পুড়িয়ে দিচ্ছিল। সে দ্রুত পায়ে ফুটওভার ব্রিজ থেকে নেমে গেল। লাইব্রেরিতে যাওয়ার কথা তার মনেই রইল না। সে শুধু হাঁটতে লাগলো গন্তব্যহীনভাবে। তার মনে তখন শুধু একটাই চিন্তা, কে আমাকে ঠকিয়েছে? সে ছেলেটা কেয়াকে ভালোবাসে, আর কেউ হয়তো তাকে ভালোবাসে। আমার আর কেয়ার সম্পর্কটা হয়তো কেয়ার কাছে শুধুই একটা সময় কাটানো ছিল। তার ভালোবাসার পৃথিবীটা এক নিমিষে ভেঙে খান খান হয়ে গেল। সেই তীব্র যন্ত্রণায় লিখন স্থির করে ফেলল। আর নয়, এই কষ্ট সহ্য করার চেয়ে দূরে চলে যাওয়া অনেক ভালো, সব কিছু থেকে, সবার থেকে অনেক দূরে। তার ভেতরের অভিমান আর তীব্র কষ্ট তাকে এক কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিল। কেয়াকে ওই ছেলের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে লিখনের মন ভেঙে চৌচির হয়ে গিয়েছিল। সেই বিষাক্ত তীর তার হৃদয়কে বিদ্ধ করেছিল। যে ভালোবাসা আর বিশ্বাসের উপর ভিত্তি করে সে কেয়ার সাথে একটা জগৎ গড়ার স্বপ্ন দেখছিল, সেই জগৎটা এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। তীব্র কষ্ট, অভিমান আর গভীর যন্ত্রণায় লিখন আর এক মুহূর্তও সে পরিবেশে থাকতে পারল না। কারোর সাথে কোনো কথা না বলে, এমনকি কেয়াকে কিছু না জানিয়ে সে হঠাৎ সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে আসা বন্ধ করে দিল। তার ভালোবাসা তাকে ঠকিয়েছে, এই ভাবনা লিখনকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। সে পুরনো অবহেলিত আর একা সত্তাটা যেন আবার ফিরে এসেছিল। সে স্থির করে ফেলল, এই কষ্ট থেকে মুক্তি পেতে হলে তাকে অনেক দূরে চলে যেতে হবে। সব কিছু থেকে দূরে, ভালোবাসা থেকে দূরে, এমনকি তার চেনা পরিবেশ থেকেও দূরে। মনের তীব্র অভিমান আর মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার অদম্য স্বপ্নকে সঙ্গী করে লিখন বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমালো। সেখানে গিয়ে সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে নতুন করে তার পড়াশোনা শুরু করলো। দেশের চেয়ে এখানে পড়াশোনা যেমন কঠিন ছিল, তেমনি ছিল খরচ সাপেক্ষ। একাকিত্ব, আর্থিক টানাপোড়েন এবং সাংস্কৃতিক পার্থক্য মিলিয়ে প্রতিটি দিনই ছিল তার জন্য এক কঠিন লড়াই। কিন্তু কি আর দেয়া কষ্ট আর সেই ভুল বোঝাবুঝির যন্ত্রণা লিখনকে ভেতরে ভেতরে আরও শক্তিশালী করে তুলছিল। সে যন্ত্রণা আর অভিমানই যেন তার জ্বালানি হয়ে কাজ করছিল। সে ঠিক করে নিয়েছিল অনেক বড় হয়ে তাকে ফিরতে হবে। যারা তাকে অবহেলা করেছে, যারা তার স্বপ্ন ভেঙেছে, সবাইকে সে তার সাফল্য দিবে, জবাব দেবে। অনেক প্রতিকূলতার মাঝেও লিখন মালয়েশিয়ার মাটিতে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে অটল রইল এবং কঠোর পরিশ্রম করতে লাগলো। এভাবে 8 বছর কেটে গেল। সেখানে লিখন পরিশ্রম করে এবং 8 বছর পর সে হয়ে যায় মালয়েশিয়ার টপ মেরিন ইঞ্জিনিয়ার।
এই ছিল লিখন আর কিয়ার 8 বছর আগের গল্প। এবার চলুন আমরা বাস্তবে ফিরে আসি। এয়ারপোর্ট থেকে গাড়ি যখন বাড়ির সামনে থামলো, লিখনের বুকটা কেমন যেন ভারী হয়ে উঠল। 8 বছর পর সে তার নিজের বাড়িতে ফিরছে। যে বাড়ি ছেড়ে গিয়েছিল প্রায় সর্বশান্ত হয়ে, সে বাড়িতে ফিরছে মালয়েশিয়ার একজন সফল মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে। গাড়ি থেকে নামতে পরিচিত উঠোনটা চোখে পড়ল। দরজার কাছে দাঁড়িয়ে আছে তার প্রিয় মুখগুলো, তার বাবা, মা আর ছোট বোন। তাদের চোখে মুখে উদ্বেগ, অপেক্ষা আর সীমাহীন ভালোবাসা। লিখনকে দেখে তার মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন। 8 বছরের জমানো কান্নার ভালোবাসা যেন একসঙ্গে বেরিয়ে এলো তার মায়ের। মা ভেজা গলায় বললেন, বাবা এসেছিস? কেমন আছিস রে আমার মানিক? কতদিন পর দেখলাম তোকে, শুকিয়ে গেছিস একদম। লিখনেরও চোখ ভিজে এলো। মায়ের হাতের স্পর্শ, মায়ের গলার স্বর, এই জিনিসগুলো সে সবচেয়ে বেশি মিস করেছিল বিদেশে। লিখন মাকে জড়িয়ে ধরে বলল, আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? বাবা, মিতু, তোরাও ভালো আছিস তো? বাবা কাছে এসে লিখনের মাথায় হাত রাখলেন। তার চোখে মুখে গর্ব আর তৃপ্তি। ভালো আছি বাবা, তুই ভালো থাকলে আমরা ভালো থাকি। তোর জন্য কত চিন্তা হয়েছে 8টা বছর একা একা বিদেশে ছিলি। মিতু লিখনের ছোট বোন, এখন অনেকটাই বড় হয়ে গেছে। সে পাশে এসে দাঁড়িয়ে ভাইয়ার হাত ধরল। ভাইয়া, আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় আর আসবেই না। লিখন বোনের মাথায় হাত বুলিয়ে দিল। আসবো না মানে? তোদের ছেড়ে আমি আর কতদিন থাকবো বল? সবাই মিলে ঘরে ঢুকলো। ঘরের প্রতিটি জিনিস লিখনের চেনা। 8 বছরে হয়তো কিছুটা পুরনো হয়েছে, কিন্তু ভালোবাসা আর আন্তরিকতা এতটুকু কমেনি। লিখন বসতে তার মা তার পছন্দের খাবার গরম করতে গেলেন। বাবা তার পাশে বসলেন। বাবা বললেন, তোর ফোনের চিঠি যখন এলো বিশ্বাস করতে পারিনি তুই যে এত বড় ইঞ্জিনিয়ার হয়ে ফিরবি। এটা আমাদের কাছে স্বপ্নের মতো লিখন। তোর মা তো খবরটা শুনে কেঁদেই ফেলেছিল। লিখন বাবার দিকে তাকালো। বাবার মুখে কত দিনের দুশ্চিন্তার কষ্টের ছাপ। সে জানে তার বাবা মা কত কষ্ট করেছে তাকে পড়াশোনা করানোর জন্য। সাতক্ষীরায় পলিটেকনিক পড়াশোনার সময়ও কত আর্থিক কষ্ট গেছে তার। লিখন বলল, তোমাদের দোয়ায় আজ আমি এই জায়গায় বাবা। তোমরা যদি সেদিন আমাকে জোর না করতে, আশা না হারাতে, তবে হয়তো আমি পারতাম না। মা খাবার নিয়ে এসে টেবিলে দিলেন। সবাই মিলে খেতে বসলো। খাওয়ার ফাঁকে ফাঁকে চলল গল্প। মা জিজ্ঞেস করলেন বিদেশের জীবন কেমন ছিল, খাওয়া দাওয়া কেমন ছিল, লিখন কোনো কষ্ট পেয়েছে কিনা। লিখন এড়িয়ে এড়িয়ে সব প্রশ্নের জবাব দিল। তার কষ্টের কথা সে বলতে চায় না তার বাবা মাকে। তারা এমনিতে অনেক দুশ্চিন্তা করেছে তার জন্য। মা হঠাৎ জিজ্ঞেস করলেন, তুই কি খেয়ে কষ্ট পেয়েছিলি বাবা? আমার কাছে লুকাস নেই। লিখনের মনে পড়ল মালয়েশিয়ার প্রথম দিনগুলোর কথা। টাকার অভাবে কতদিন ঠিকমতো খেতে পায়নি। একা হোস্টেল রুমে বসে শুধু পানি খেয়ে কাটিয়েছে। কিন্তু এসব কথা সে কিভাবে বলবে তার মাকে? লিখন একটু হেসে বলল, আরে না মা, প্রথম দিকে একটু মানিয়ে নিতে সমস্যা হয়েছিল। বাসা বসতাম না, কিন্তু পরে সব ঠিক হয়ে গিয়েছিল। এখন তো ওখানে সব বাঙালি রেস্টুরেন্টও আছে। বাবা জিজ্ঞেস করলেন তার চাকরি সম্পর্কে। লিখন তার কোম্পানি জাহাজের কাজ সম্পর্কে বিস্তারিত বলল। বাবা মুগ্ধ হয়ে শুনছিলেন। গ্রামের একজন গরিব কৃষক পরিবারের ছেলে আজ সে বিশাল বিশাল জাহাজের দায়িত্বে থাকে। এটা তাদের কাছে কল্পনারও অতীত ছিল। মিতু জিজ্ঞেস করলো, ভাইয়া, তুমি যে জাহাজে কাজ করো সেটা কি অনেক বড়, সিনেমার মতো? লিখন হাসল। হে রে মিতু, অনেক বড়। একটা জাহাজে হাজার হাজার টন মাল নেওয়া যায়। সমুদ্রে যখন চলে তখন ছোট একটা শহরের মতো লাগে। মিতু অবাক হয়ে শুনছিল। তার ভাইয়া যে এত বড় কিছু করে এটা ভেবে তারও খুব গর্ব হচ্ছিল। কথাবার্তা চলতেই থাকলো। লিখনের বাবা মা তার ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাইলেন। এখন সে কি দেশেই থাকবে নাকি আবার চলে যাবে? লিখন একটু চুপ করে রইল। এটাই আসল প্রশ্ন। সে কি থাকবে নাকি আবার চলে যাবে? এয়ারপোর্টে কিয়াকে দেখার পর তার মনটা আবার অস্থির হয়ে উঠেছে। সাফল্যের আনন্দটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। মা জিজ্ঞেস করলেন, কি রে, চুপ করে গেলি কেন? এখানেই থাকবি তো এবার? জানি না মা, ভেবে দেখিনি এখনো। কিছুদিনের জন্য এসেছি, এখানকার পরিবেশটা একটু দেখি, তারপর সিদ্ধান্ত নেব। বাবার চোখে মুখে আবার একটু দুশ্চিন্তার ছায়া পড়ল। কোথাও যাস না বাবার, এখানেই কিছু কর। তোর যা যোগ্যতা হয়েছে এখন এখানে অনেক ভালো কাজ পাবি। দেখি বাবা। লিখন আর কথা বাড়ালো না, কিন্তু লিখনের মনের ভেতরে অন্য ঝড় বইছিল। এয়ারপোর্টের দৃশ্যটা তার চোখে বারবার ভাসছিল। কিয়া আর সেই বাচ্চাটা। কিয়া কি সত্যি বিয়ে করে ফেলেছে? ওই ছেলে কি বিয়ে করেছে? তবে তার মানে আমার সেই সন্দেহটাই সত্যি ছিল। এই চিন্তাগুলো তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল।
সাফল্যের পেছনে লুকিয়ে থাকা এই চাপা কষ্টটা তাকে স্বস্তি দিচ্ছিল না। পরিবারের সামনে সে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু মনের ভেতরটা অস্থির। কয়েকদিন কেটে গেল। লিখন বাড়িতে বিশ্রাম নিল। বাবা মা তার পছন্দের খাবার রান্না করলেন রোজ। মিতু তার সাথে গল্প করত। গ্রামের পরিচিত পরিবেশে লিখন খানিকটা শান্তি পেল, কিন্তু মনের ভেতরের প্রশ্নগুলো রয়েই গেল। একদিন বিকেলে লিখন ঠিক করলো গ্রামের পুরনো বন্ধুদের সাথে দেখা করবে। বহুদিন তাদের সাথে যোগাযোগ নেই। তাদের কাছে হয়তো তার সাফল্যের গল্প শুনে ভালো লাগবে, আর গ্রামের পরিবেশটা ঘুরে দেখতেও ভালো লাগবে। সে গ্রামের বাজারের দিকে হেঁটে গেল, যেখানে আগে একটা পুরনো চায়ের দোকান ছিল। এখন সেটা অনেক বড় হয়েছে। সেখানে পুরনো বন্ধুদের আড্ডা জমত। লিখন দোকানে ঢুকতে কয়েকজন পুরনো বন্ধু তাকে দেখে চমকে উঠল। প্রথমে যেন চিনতেই পারল না। লিখনের পোশাক, চালচলন সবটাই 8 বছর আগের চেয়ে অনেক বদলে গেছে। একজন জিজ্ঞেস করলো, আরে কে রে তুই? লিখন হেসে বলল, কে রে তোরা, চিনতে পারছিস না আমাকে? নাম লিখন। বন্ধুরা হইচই করে উঠল। লিখনকে ঘিরে ধরল তারা। 8 বছর পর দেখা, কত কথা জমানো তাদের। দোস্ত তুই এসেছিস, কবে এলি? আরেকজন বন্ধু বলল, কই ছিলি এতদিন? কোনো খবর ছিল না তোর। শুনেছি তুই নাকি অনেক বড় কিছু হয়েছিস, মেরিন ইঞ্জিনিয়ার। লিখন বন্ধুদের ভালোবাসায় আপ্লুত হলো। তাদের সাথে বসে চা খেতে খেতে গল্প শুরু করলো। কলেজের পরের জীবনটা কেমন ছিল, মালয়েশিয়ায় কিভাবে পড়াশোনা করেছে, এখন কি চাকরি করে, সব বিস্তারিত বলল। বন্ধুরা মুগ্ধ হয়ে শুনছিল তার সাফল্যের গল্প। তাদের চোখে ছিল গর্ব আর বিস্ময়। তাদের গ্রামের লিখন আজ এত বড় অফিসার। গল্পের ফাঁকে ফাঁকে লিখন চারপাশটা দেখছিল। এই পরিবেশটা তার খুব চেনা। এই দোকানের সামনে দাঁড়িয়ে সে কতবার কেয়ার কথা ভেবেছে কলেজে পড়ার সময়। হঠাৎ লিখনের চোখ আটকে গেল। চায়ের দোকানের পাশে একটা ফাঁকা জায়গায় কয়েকজন যুবক দাঁড়িয়ে গল্প করছিল। তাদের মধ্যে একজনকে লিখনের চেনা চেনা লাগছে। একটু ভালো করে দেখতেই তার সমস্ত শরীর শক্ত হয়ে গেল। ওই ছেলে? হ্যাঁ, ওই ছেলেই তো। সেই ছেলেটা যার সাথে খেয়াকে দেখেছিলাম আমি, যার জন্য আমার জীবনটা এভাবে পাল্টে গেল। লিখনের ভেতরের পুরনো যন্ত্রণাটা এক মুহূর্তে দাউ দাউ করে চলে উঠল। 8 বছর আগের সেই দৃশ্যটা তার চোখে ভেসে উঠল। কেয়ার পাশে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছিল এই ছেলে, আর তার মনে পড়ল এয়ারপোর্টে দেখা কেয়ার সাথে থাকা বাচ্চাটার কথা। লিখন নিশ্চিত যে সেই বাচ্চাটা কেয়া আর এই ছেলের। কিন্তু এখন এই ছেলে কি করছে? সে তো এখানে অন্য একটা মেয়ের সাথে কথা বলছে। মেয়েটা হাসছে তার কথায়। তাদের দেখে মনে হচ্ছে তারা বেশ অন্তরঙ্গ। লিখনের মাথায় রক্ত উঠে গেল। খেয়াকে বিয়ে করে বাচ্চা নিয়ে এখন সে অন্য মেয়ের সাথে প্রেম করছে? এতটা নির্লজ্জ, এতটা অমানুষ। খেয়াকে ছেড়ে দিয়েছে তবে, নাকি খেয়ার সাথে সংসার করতে করতে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে? লিখনের মনে তখন শুধু ভুল বুঝাবুঝির অন্ধকার আর তীব্র ক্রোধ। এয়ারপোর্টে কেয়া আর বাচ্চাটাকে দেখার পর তার মনে যে সন্দেহ দানা বেঁধেছিল, এই ছেলেকে অন্য মেয়ের সাথে দেখে সেই সন্দেহ যেন আরও দৃঢ় হলো। তার মনে হলো এই ছেলে নিশ্চয় কেয়ার জীবনটা নষ্ট করে দিয়েছে। লিখন আর নিজেকে ঠিক রাখতে পারল না। তার বন্ধুদের অবাক করে দিয়ে সে হঠাৎ করে উঠে দাঁড়ালো এবং ওই ছেলের দিকে দ্রুত হেঁটে গেল। তার মনে তখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। সে আর সহ্য করতে পারছিল না। কেয়ার যে যন্ত্রণা সে 8 বছর ধরে বয়ে বেড়াচ্ছে, তার মূল তো এই ছেলে, আর সে এখন অন্য মেয়ের সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা পেছন থেকে ডাকছিল, কিরে লিখন, কোথায় যাচ্ছিস? কিন্তু লিখনের কানে সে আওয়াজ গেল না। তার চোখে তখন শুধু ওই ছেলে আর তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি। এই দৃশ্যটা তার কাছে অসহ্য মনে হচ্ছিল। লিখনের ভেতরে তখন শুধু একটাই আগুন জ্বলছিল, অপমানের আগুন, ভালোবাসায় প্রতারিত হওয়ার আগুন, আর 8 বছরের জমানো যন্ত্রণার আগুন। এয়ারপোর্টে দেখা কেয়া আর সে বাচ্চাটার দৃশ্য, তার সাথে কলেজে দেখা কেয়া আর এই ছেলের ঘনিষ্ঠতা, সব মিলেমিশে তার মনে এই খেলের সম্পর্কে এক ভয়ঙ্কর চিত্র এঁকে দিয়েছিল। সে নিশ্চিত ছিল এই ছেলেটা কেয়ার জীবন। কেয়া হয়তো তাকেই বিয়ে করেছে, তাদের সন্তানও আছে, আর এখন এই ছেলেটা স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে ফুষ্টি নষ্টি করছে। লিখনের মনে হলো এই ছেলেটা ও শুধু তাকেই নয়, কেয়াকেও ঠকাচ্ছে। তার সামনে গিয়ে দাঁড়াতে ছেলেটা ও তার পাশে থাকা মেয়েটি কথা বলা থামিয়ে লিখনের দিকে তাকালো। লিখনের চোখে মুখে তখন তীব্র ক্রোধ আর হিংস্রতা। তার চেহারা দেখে ছেলেটা কিছুটা চকিত হয়ে গেল। কে এই লোকটা, এমনভাবে তাকিয়েছে কেন? লিখন কোনো কথা না বলে হঠাৎ করে ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ল। এলোপাথারি কিল ঘুষি মারতে শুরু করলো তাকে। তুই কে রে? ফারহান অপ্রত্যাশিত আক্রমণে হতবাক হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে করতে চিৎকার করে উঠল। তার পাশে থাকা মেয়েটি ভয়ে পিছিয়ে গেল।
লিখনের কানে তখন কোনো শব্দ ঢুকছে না। সে শুধু মারছে আর বিড়বিড় করছে। তার ভেতরের সব রাগ যেন এই মুহূর্তে বেরিয়ে আসছে। লিখন মারতে মারতে চিৎকার করল, অসভ্য তুই, তোর সাহস কত? তোর বউ বাচ্চা আছে না? এই সেদিন এয়ারপোর্টে দেখলাম, আর তুই আজ এখানে এই মেয়ের সাথে কি করছিস?